আকাশে সচল হয়েছে, ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মার্চ, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায় তখন সবাই আরে রে করে উঠছিল, এমন ভাব সবাই তখন ওয়াকার লীগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো উঠতে কি কই বান্ধা আছে, যারা তখন সিক্কর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের পিটিশ তার জবাব আছে নাই। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে, আমি কয়ে রাখলাম লিখে রাখে। এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারা কিছু বোঝানোর চেষ্টা করা। বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার ভগ্নিপতি, খুনি শেখ হাসিনার ভগ্নিপতি ওয়াকারুজ্জামান বাংলাদেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছেন। এটার রহস্য কি? শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান, শেখ হাসিনার ক্ষমতাকে শক্তপোক্ত করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই সেনাপ্রধান খালেদা জিয়াকে দেখতে গিয়েছে। নানান দিক থেকে নানান প্রশ্ন। কাল বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার স্ত্রী সহ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎটি হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে সম্প্রতি সময়ে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এবং সেনাপ্রধানের এই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে এখন রীতিমতো আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশ জুড়ে বিভিন্ন মহলে। কেনই বা হঠাৎ করে গভীর রাতে সেনাপ্রধান তার স্ত্রীকে সাথে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছে? এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 40 মিনিটের অধিক সময়, দীর্ঘ সময় সেনাপ্রধান তার স্ত্রীর সাথে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে। দর্শক শ্রোতা মণ্ডলী, এই সাক্ষাতের বিষয়ে এবারে কথা বলেছে, গুরুত্বপূর্ণ কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। কেন, কোন উদ্দেশ্যে নিয়ে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার বাসায় গেছে এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছে সেটি ফাঁস করেছেন তিনি। পিনাকি ভট্টাচার্য জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের এই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করা, কথা বলা, এটাকে কেন্দ্র করে কি বললো আমরা সেটা দেখব, এবং অন্যান্য বিশ্লেষকরা কি বলছে সেনাপ্রধান এবং খালেদা জিয়ার এই সাক্ষাৎকে কেন্দ্র করে সেটা আমরা শুনবো। আশা করি সঙ্গেই থাকবেন আমাদের। আকাশে সচল হয়েছে, ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মার্চ, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায় তখন সবাই আরে রে করে উঠছিল, এমন ভাব সবাই তখন ওয়াকার লীগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো উঠতে কি কই বান্ধা আছে, যারা তখন সিক্কর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের পিটিশ তার জবাব আছে নাই। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে, আমি কয়ে রাখলাম লিখে রাখে। এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারা কিছু বোঝানোর চেষ্টা করা। কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকার রে, আসেন সেটা একটু বুঝে দেখি। কি দিছে এটা বলা মুশকিল, এইটা ওয়াকার আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে, তবে আমরা অনুমান করতে পারি। 1 নাম্বার, নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয়, কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী। 2 নাম্বার, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। 3 নাম্বার, জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয়। 4 নাম্বার, এই সব কিছুর জন্য যেন 72-এর সংবিধান সমুন্নত থাকে। 5 নাম্বার, নির্বাচন যেন দ্রুত হয়। নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের শীষের কেউ চিনবে না, চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড। যাই হোক, এমনিতে বিএনপি আমার উপরে আরো বিলা হোক সেটা চাই না। তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না। এবার বুঝেছেন তো কাটটিকি কই বান্ধা, ইন্ডিয়া মারিচ্ছে উঠি থেকে আর লাশ পড়িচ্ছে এইটি, ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে। এবার বুঝেছেন তো, বুঝছাও? এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি। 72-এর সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি, এটা রাখাই লাগবে। ইনকা ওই 72-এর সংবিধানের মধ্যে কি আছে দেখি, কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকাইছে এর মধ্যে, হাঙ্গারে দেখা দরকার, তাই না? আসেন দেখি। বিএনপি 72-এর সংবিধান থাকুক, এটা তো চায়, তাই না? তো মির্জা আব্বাস কইছে যে ওনার নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। তো মানে দেখি আব্বাস ভাই, উনি আবার কইছে কি, আমি পড়ে দেখলাম অনেক মন দিয়া, ভুল কইছে নাকি? কইছে যে আমি 72 সালের সংবিধানের সমর্থক নই, আমি 71 সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। মানে কি? বাংলাটাও তো ঠিক মতো কই ব্যাপারের নাই।
মানে কি আব্বাস ভাই 71 সালের সংবিধান কোনটা আওলাই গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আর কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সংবিধানে আপনি তো কইছেন যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন, কি বাতিল করবেন সেটা বলেন। আমরা তো মনে করি এক মন সংবিধান দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়েছে পুরাটাই নষ্ট, তা আপনি বাদ দিবেন কি? পুরাটাই তো নষ্ট। একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে, বলছেন কখনো বলেন না। ওইটুকু কাজ তো করবেন না, ওই কাজ করার না আছে হেডম না আছে ইচ্ছা। সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো, তাই আপনারা এটা বদলাবেন না। অবশ্য ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠতা আপনাদের থাকবে না। লিখে দেখেন কয়ে দিলাম আজকে না না আমাদের বদ্ধ আপনার কি আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করছেন যে আপনাদের ভোট কমে, আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানে। না বললে নির্বাচনে যাইতে পারবেন না, নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন, তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই না ওই দিন বাগে খাইছে। কেন আপনাদের ভোট ব্যাংক বাগে খাইতেছে সেটা আমি আলাপ করবনি, দেখাই দিমনি কেন আপনার ভোট ব্যাংক বাগে খাইতেছে। খুব মনে করেন যে মার্কা দেখে চাপ্পা দিবে ওই দিন গেছে। আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে। আবার রিজিভ ভাই কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, তো সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনে জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। তো বাঘের পিছে যেমন ফেউ থাকে না তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে। এটা এরশাদ শুরু করেছিল, এরশাদে ছিল আসাম রব, হাসিনার ছিল জাতীয় পার্টি, আর ক্ষমতায় যাইতে না যাইতে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি নূর সাকি এদেরকে দিয়া। এদের নমিনেশন আগে কনফার্ম করেছে, দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই, জোট সঙ্গীর নমিনেশন কনফার্ম করেছে 6 নেতার। তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা 72 সংবিধান বাতিল চায় না। বাকিরাও কবে একটু ওয়েট করেন, এই 6 ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হওয়ার চান্স আছে। আমি কয়ে দিলাম, এখনই কয়ে দিলাম, বুঝছাও। আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে তাহলে এই 6 জনের এমপি হওয়ার কাইসের কলে চারা। যাই হোক, আজকে আমার আলাপ বাংলাদেশের সংবিধান নিয়ে। ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধান ঠিক মতো পড়িছে আমার সন্দেহ আছে। আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে, কি ঢুকে রাখিছে। 1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল, সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ সেগুলো 72 সংবিধানে ঢুকে দিছে। কেন আওয়ামী লীগ তখন সমালোচনা করেছিল কেন? কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখে। আইয়ুব খান যেন একটা এক নাক হইয়া উঠতে পারে সেটা সবকিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানে। তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতা সে যেন এক নাক হইয়া উঠতে পারে সেজন্য যা কিছু ছিল আইয়ুব খান ঢুকাইছিল, সবকিছু ঢুকাইছে। পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইয়ুব খানকে, বাংলাদেশের এই 72 সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে 300টা সিট থেকে, কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, মতামত দিতে পারে না। দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায়। মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে। তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি, তাই না? দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই। 300 জন আলাদা লোকের তো দরকার নাই, একজন থাকলেই হয়তো, তাই না? এই সংবিধানে মিশে মেলা কথা লেখা আছে, কথা দিয়ে ভরে রেখেছে আর কি। লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তার মানে আমি আপনি জনগণ, তা আমি আপনার মালিক তো, তাই না? হ্যাঁ, তো লিখেছে কি? লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা দিয়া কিন্তু শেষ না, এরপরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা এটা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে? এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে কি? তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে বুঝছেন? এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী। আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী, মানে বুঝেছেন তো? মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী। তো এই কাগজের মালিক হওয়া কাম কি, লাভ কি? বাড়ির মালিক আপনি কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলেস, তো এই বাড়ি থেকে আপনার লাভ কি? ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না। তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয়। তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক, মালিক বলুক যাই করুক, জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলের। এবার আসেন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি। সংবিধানে যে রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদ আছে না, ওইখানে বলা আছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।
তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা, এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন, কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না। অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে, তার কোনোটাই আসলে তার নাই, বুয়া। সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে বাধ্য। তা প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া যদি প্রয়োগ করতে না পারে, তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কি কর বলেন তো? বিচারপতি, নির্বাচন কমিশনের নিয়োগ, সকল সাংবিধানিক পদে নিয়োগ দান, দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মওকুফ, কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। আবার সংবিধান পড়লে মনে হতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক, সে বিচারপতি নিয়োগ করে, অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে, নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ করে। কিন্তু আগের অনুচ্ছেদটা যদি দেখেন না, তাইলে এই সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির, কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রীর আন্ডারে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করা এক বালচুন, যার নিজের কোনো ক্ষমতা নাই, চাঁদের মতো আর কি, নিজের কোনো আলো নাই। প্রধানমন্ত্রী সূর্যের আলোতে সে আলোকিত। তো সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা, কিন্তু এবার বলা আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হইতে হবে। তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ। তার মানে তার রাষ্ট্রপতির তো আসলে কোনো ক্ষমতা নাই। প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না। এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা। তারপরে প্রধানমন্ত্রী তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই, মন্ত্রী নিয়োগ করা, বরখাস্তের এখতিয়ার সংবিধানে প্রধানমন্ত্রীকে দিছে। বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, প্রাচীনকালের সম্রাটদের ওই ক্ষমতা ছিল না। আচ্ছা, এবার আসেন, পৃথিবীর সব দেশে ইমপিচ করা যায় রাষ্ট্রপ্রধানকে, তাই না? সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কি ইমপিচ করা যায়? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলে তদন্ত করবে কে? এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে? প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলে সেটা তদন্ত করার অধিকারী বা কে? কেমন করে করবে? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, ঠিক আছে, কিন্তু অবহিত হয়ে থাকে কি যথেষ্ট? যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তার বিচারটা করবে কে? এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই। এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে। এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ, এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীজ। ওই যে বলছি না, এর মধ্যে কি আছে? এইটাই আছে, ওইটাই বিএনপির পছন্দ। ওই বিএনপি ওই আর একটা স্বৈরাচার হয়ে উঠতে চায়। এই যে আভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা, অরাজকতা, এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা, এর জন্য হাসিনাকে দায়ী, দোষী সাব্যস্ত করা, বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই। বুঝছাও? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে, মার্কিন প্রেসিডেন্ট তো, তাই না, তারই ইমপিচ করা যায়। আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা তো দূরে থাক, সাংবিধানিকভাবে তার কাছে জবাবদিহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই, ব্যবস্থাও নাই। এই জন্যই এই সংবিধান, ৭২-এর সংবিধান এত পছন্দ বিএনপির, বুঝছাও? এইবার আসেন দেখি যে রাষ্ট্র তার ঘোষিত নীতির উল্টা নীতি হয় সংবিধানের বলে বাস্তবায়ন করতে পারে কেমনে। আসেন দেখি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লেখা আছে। তো একটা মূলনীতির তো একটা অংশ রাজনৈতিক, আমরা জানি, এবং একটা অংশ অর্থনৈতিক। রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে, তার বাস্তবায়ন আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয়, আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায়, তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না। যেমন ধরেন, আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে স্বাস্থ্যকে, চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ আপনি যদি চিকিৎসা না পান, চিকিৎসা দিতে যদি না পারে, আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে? পারবেন না। তো তাহলে মৌলিক অধিকার থেকে লাভ কি? এই সংসদকে 2/3 ভোটে সংবিধানের সবকিছু পরিবর্তন, স্থগিত, এটা ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা এমনকি মূলনীতি হইলেও, সংবিধানের মূলনীতি হইলেও, রাষ্ট্রীয় মূলনীতি হইলেও, সেটা মৌলিক অধিকার হইলেও, এমন যে কোনো কিছুই সে স্থগিত করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না, যদি 2/3 ভোট আপনি পান। এবং এই রাহাজানি বন্ধ করার কোনো সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানে নাই। 2/3 ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডুল্যান্ড করে দেওয়া হয়, তাও সই, সেটাও সংবিধান সম্মত। আর এই সংবিধানে হাত দিতে হলে বিএনপি ব্যথা পায়। তো সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয়, তার স্বাধীনতা রক্ষার সনদ হয়, তাহলে জনগণের ঊর্ধ্বে তো কারো অবস্থান হতে পারে না। কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে। সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে, সেটা সংশোধনের এখতিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না। কিন্তু এই সংবিধানে আছে, জনগণের অনুমোদন ছাড়া
সংবিধান সংশোধন হইতে পারে না, কিন্তু এই সংবিধানে করা যায়। আমেরিকার কথা ধরেন, সংবিধান সংশোধনের এখতিয়ার তো সিনেটের হাতে থাকে না। কেন থাকে না? কারণ সিনেট সদস্যরা নিজেরাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয়। সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায়, তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যে উৎস তাকেই অস্বীকার করা হয়, এমনকি নিজেদেরকে অস্বীকার করা হয়। সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের এখতিয়ার থাকতে পারে না। সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে, গণভোট নিতে হবে। এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করছিল আওয়ামী লীগ। করতে পারছিল জনগণের মতামতের তোয়াক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই 72-এর সংবিধান, যেই 72-এর সংবিধান বিএনপির এত প্রিয়। এবার আসে, আপনার আবার টাকা নিয়ে কি রাজধানী করে এমপিরা এই সংসদে, সেটা রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে, কার জন্য কত টাকা খরচা করবে, সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থ বিল বলা হয়। এই অর্থ বিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রের অর্থ যে কোনো ভাবে খরচা করলে, আত্মসাৎ করলে, লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই। আপনার বালিশ যদি 1 লাখ টাকা কেনা হয় আর সেটা যদি অর্থ বিলে অন্তর্ভুক্ত থাকে, এটা নিয়ে দুদক কিছু করতে পারবে না। এবার বুঝেছেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় নাই হাসিনার দলের লোকেদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে? এই জন্যই এই সংবিধান বল রেখা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না। এই জন্যই চাইছিলাম এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে, যেই সংবিধান বিএনপির এত প্রিয়। এই সংবিধানের 11 ভাগে একবারে শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে, তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে। এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধি বিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত, তাই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমা সমেত বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন। সংবিধানে যেখানে মৌলিক অধিকার সময়ের বিবরণ দেওয়া হয়েছে, সেই অধিকার সময়ে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধিনিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিই, ভাষার মারপ্যাচ দিয়া কেমনি আমাদের অধিকারের আছে। সংবিধানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। তার অর্থ দাঁড়ায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন এবং ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে, তাই না? এই জন্যই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার নামে যেটা কুখ্যাত, তার মতো বর্বর ব্যবস্থা সংবিধান সম্মত হয়ে গেছে। কারণ দেখানো যায় ক্রসফায়ার আইনসম্মত। আপনি কি দেখেছেন এতগুলো ক্রসফায়ার হয়েছে, বিচার কেন হইল না? বুঝেছেন তো বিএনপি এসে এটার বেনিফিট নিবে। ক্রসফায়ার তো বিএনপি শুরু করেছিল 1898 সালে। ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল, এর ধারা অনুযায়ী বিচারে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে। এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি ছোড়ার ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলেই হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায়। এইভাবে সমস্ত ক্রসফায়ার আইনসম্মত হয়ে গেছে। এই জন্য পুলিশ বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী খুনের মামলার আসামি হইতে হয়, বুঝছেন? এটা শাস্তি তো মৃত্যুদণ্ড। সেই জন্য এটা যদি মাইরা ফেলে তাইলে এটা আইনসম্মত। এবার আসেন বিএনপি নিজে কিভাবে নিজের সেটা দিক। বিএনপি তো বলে যে আমাদের জাতিসত্তা বাংলাদেশি, তাই না? বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো তফাৎ হচ্ছে, আওয়ামী লীগ মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশি। তো এই সংবিধানে কি লেখা আছে? লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করাই লোক। তো এতগুলো জাতিসত্তা আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না। রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এইটা বিএনপি রাখতে চায়, বুঝছাও? ওই পরেই নি আসলে সংবিধান। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু জাতি সরকার প্রশ্নটাই অনুপস্থিত। শুধু অনুপস্থিত না, বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা ভাষায় বাঙালি না, এমনকি সংস্কৃতিগতভাবে বাঙালি না। সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকে না। তাহলে বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ কই? এবার আসেন আরেকটা বিষয়, ভারতকে হাসিনা যা দিছে সেটা কি আর কেন আমরা সেটা জানতে পারি না? হাসিনার গর্বভরে বলেছিল না যে ভারতকে যা দিছি তা তারা সারা জীবন মনে রাখবে। তো ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি হয়েছে জানেন না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই। কেন জানায় নাই? কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিক তা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেনি। মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে। তার মানে এই 72-এর সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি, ট্রানজিট হোক, করিডোর হোক, যা কিছু হোক, বন্দর দিয়ে দেওয়া হোক, চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখে। এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নাই। আবার দেখেন যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়,
সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আর তার প্রতিনিধি রাখবে না, তাহলে ওই জনগণের হাত পা বাঁধা, কিছুই করার নাই। মানে টার্ম শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারে না। অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই। সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে। এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে, মানে প্রত্যাহার করে নিতে পারে, এমনকি তার টার্ম শেষ হওয়ার আগেই। আর বাংলাদেশে একবার নির্বাচিত হইলে কেল্লাফতে। সংবিধানে তাইলে কি মধু আছে? কি আছে সংবিধানের মধ্যে? এই সংবিধানে আছে ফ্যাসিবাদের বীজ, এই সংবিধানে আছে স্বৈরাচারের বীজ। এই সংবিধান ইন্ডিয়ার ব্রেন চাই, এইটারই রক্ষা করতে চাই বিএনপি। ইন্ডিয়া আওয়ামী লীগের মারিছে, বিএনপি আর সানন্দে বিএনপি পাইতে দিচ্ছে। কি পাইতে দিচ্ছে জিজ্ঞেস করেন না, বাংলাদেশের জনগণ এটা মানবে না। এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না। প্রফেসর ইউনূসের সরকারের ম্যান্ডেট নাই, বিএনপি বলে তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক। ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক। ওয়েট করেন আপনারা। নির্বাচন করতে চান, আসেন এই গণপরিষদের নির্বাচন করেন। সংবিধান লেখার নির্বাচন সেটা তো করবেন না। দেশের মালিক আপনারাই না, আমরাও দেশের মালিক। শুধু রাজনৈতিক দলের কথা শুনি না দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোথায় লেখা আছে? জুলাই বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিছিল, দেশটা কারো বাপের না। মাথায় রেখেন, দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না। সবার মত নিয়ে দেশ চালাইতে হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। কেস ক্লোজ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার ভগ্নিপতি, খুনি শেখ হাসিনার ভগ্নিপতি ওয়াকারুজ্জামান বাংলাদেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছেন। তার রহস্য কি? শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান, শেখ হাসিনার ক্ষমতাকে শক্তপোক্ত করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই সেনাপ্রধান খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। নানান দিক থেকে নানান প্রশ্ন, 3-4 দিকে ত্রিমুখী চতুর্মুখী প্রশ্ন। কিছু প্রশ্ন আছে মানুষ তুলেছে মিডিয়াতে, সাংবাদিকরা। কিছু প্রশ্ন কিন্তু মিডিয়া তুলতে পারে না। সেই বিষয়গুলো সহ আজকে এই আলোচনাটি করব। আশা করি পুরো ভিডিওতে পাশে থাকবেন, নিরাশ হবেন না। কি কারণে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন? এক নাম্বার কারণ, শেখ হাসিনা খালেদা জিয়া অসুস্থ, তাকে দেখার জন্য, সুস্থতা কামনার জন্য সশরীরে স্ত্রী মানে স্ত্রীকে নিয়ে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। খুব স্বাভাবিক। দ্বিতীয় কারণ, ওয়াকারুজ্জামান অবিশ্বস্ততায় ভুগছেন জনগণের। যে কোনো সময় ক্ষমতা নিতে পারেন। বিএনপির লোকদেরকে অনেক অত্যাচার করা হয়েছে সেনাবাহিনীর ভিতর থেকে। বিএনপি পন্থী অনেক সেনা অফিসারকে বহিষ্কার করা হয়েছে। এই সব কারণে তাকে বিশ্বাস করা হয় না। খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলে হয়তো মানুষ একটু বিশ্বাস করবে। সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। 3 নম্বর কারণ, ওয়াকারুজ্জামান অনিশ্চয়তায় ভুগছেন। একদিকে ইউনূসের সাথে ব্যক্তিত্বের সংঘাতে পেরে উঠছেন না তিনি। বিশ্বময় ইউনূসের, ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা, তার সাথে ব্যক্তিত্বের ফাইটে কুলানো সম্ভব না। এক। দ্বিতীয়ত, শেখ হাসিনার পরিবারের আত্মীয় স্বজনের চাপ। তৃতীয়ত, সেনাবাহিনীর ভিতরে সিনিয়র যেসব জেনারেল আছে তাদের চাপ, তারাও ক্ষতি করতে পারে। শেখ হাসিনার আত্মীয় স্বজন জেনারেল, সিভিলিয়ান আত্মীয় স্বজনরা ক্ষতি করতে পারে, জেনারেলরা ক্ষতি করতে পারে। এই অনিশ্চয়তার মধ্যে তিনি আতঙ্কিত হতে পারেন মানসিকভাবে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ হয়তো তাকে বড় ধরনের শাস্তি দিতে পারে আওয়ামী লীগপন্থীরা। তার পারিবারিকভাবে আক্রান্ত হতে পারেন তিনি। আওয়ামী লীগ তো হিংস্র, কারণ আওয়ামী লীগের লোক হয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছেন কিছু কিছু কাজে, 2-1টি কাজে। যদিও এখনো তিনি প্রমাণ রাখতে পারেননি তিনি এখন যে জনগণের পক্ষে। জনগণ এখনো তাকে খুব একটা বিশ্বাস করে বলে মনে হচ্ছে না, সেরকম কাজও রাখতে পারছেন না। এই অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। নিশ্চয়তা চেয়েছেন তার কাজগুলোর স্বীকৃতি দিবে বিএনপি যদি ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতায় আসা অনেকটা মানুষ এরকম ভাবছে, তাই না? কিন্তু ভিতরের ভোটের হিসাব কতটা গরমিল হয়ে গিয়েছে এই তারুণ্যের ঢেউয়ে, তা আল্লাহই ভালো জানে। অনেক কিছু বদলে গেছে, ভোট আসলেই বোঝা যাবে। তবে এই নিশ্চয়তা থেকে 3 নম্বর কারণ হিসাবে ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়ে থাকতে পারেন। 4 নম্বর কারণ হলো, স্বাভাবিকভাবেই এটি একটি গণ অভ্যুত্থান বা বিপ্লবী সরকার, যাই বলেন না কেন, সংবিধান মেনে এই সরকার হয়নি। সেই সরকারকে স্বীকৃতি দিয়েছেন ওয়াকারুজ্জামান। শেখ মুজিব মারা গিয়েছে, ঘটনার পরিক্রমায় জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন। কারণ তখন দেশে ডক্টর ইউনূসের মতো বিশ্ব গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল না। তখন সেই জিয়াউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ, শেখ হাসিনা কি বিশ্রী পদক্ষেপ নিয়েছে, সংবিধান চেঞ্জ করে সারা জীবনের জন্য জিয়াউর রহমানের শাসনকে অবৈধ ঘোষণা করেছে। তাহলে ওয়াকারুজ্জামানের জন্য কি করতে পারে? ওয়াকারুজ্জামানের চৌকস ক্ষমতা জিয়াউর রহমানের মতো মনে হয় না। তাহলে ওয়াকারুজ্জামান সে আতঙ্কে থাকতে পারেন। তিনি মইনিও যেভাবে শেখ হাসিনার কাছে তার কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি চেয়েছেন, আরো এক মাসে সেনাপ্রধান থাকার নিশ্চয়তা চেয়েছেন, এমনটি হতে পারে। হয়তোবা ওয়াকারুজ্জামান তার কর্মকাণ্ডের স্বীকৃতির নিশ্চয়তা চাইতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। 5 নম্বর কারণটা কি হতে পারে?
5 নম্বর কারণ হলো সেনাপ্রধান হয়তোবা আরো এক মেয়াদে ক্ষমতায় থাকতে চাইবেন। বিএনপি ক্ষমতায় আসলে বা জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে কি তাকে পরবর্তীতে আরেক মেয়াদে প্রধানমন্ত্রী করা হবে কিনা, এই নিশ্চয়তার জন্য তিনি গিয়ে থাকতে পারেন। এই প্রশ্নগুলো কিন্তু পত্র প্রকৃতির নর্মাল মিডিয়াতে আসার কথা না। এই প্রশ্নগুলো কি আপনার আসে না? আসতে পারে। আপনার কি মনে হয় না যে এই প্রশ্নগুলো সঠিক হতে পারে? কারণ কি, শেখ হাসিনার পরিবার আত্মীয় স্বজনের কাছে ওয়াকারুজ্জামান এখন ভিলেন। যদিও মুজিব পরিবারের বিরুদ্ধে ওয়াকারুজ্জামান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেননি। একটা মুজিব পরিবারের দুর্নীতিবাজ সন্ত্রাসী ধরা খায়নি, নিক্সনের মতো উৎপাতকারী লোক ধরা খায়নি, কেউ ধরা খায় নাই। তারপরে সেলিমের মতো লোক ধরা খায়নি, বাহাউদ্দিন নাসিমের মতো লোক ধরা খায়নি, তাই না? সুতরাং আওয়ামী লীগের ক্ষতি করেছেন তিনি তা নয়, তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন। হয়তো অনেকে ওয়াকারুজ্জামানকে অনেক চৌকস মনে করে, আমিও চৌকস মনে করি, কিন্তু একদম পীর মুর্শিদের পর্যায়ে উঠে দেওয়ার পর্যায়ে নয়। আমিও তার এই ভূমিকার প্রশংসা করি, কিন্তু পরবর্তীতে তিনি আরো যেই ভূমিকা রাখতে পারতেন, যে পদক্ষেপগুলো নিতে পারতেন, সেগুলো কিন্তু তিনি ওইভাবে নেননি। আপনারা জানেন যে এরই মধ্যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহেই তিনি দেশের বাইরে যাবেন বলে দিনক্ষণ ঠিক হয়েছে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার স্ত্রী সহ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎটি হয়েছে। এই সাক্ষাৎ নিয়ে মূলত আমরা কথা বলবো। আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। তানভীর, যেটা বলছিলাম যে সেনাপ্রধান গতকালকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ফিরোজায়, তো হঠাৎ কেন সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন? হ্যাঁ, এটি কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং খুব ভাবে যদি বলতে হয় যে বিএনপি চেয়ারপারসন, আপনি জানেন যে আপনি নিজেই বলছিলেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, তার অনেক দিন ধরেই তার এই ট্রিটমেন্টটা আসলে জরুরি ছিল এবং একটি বড় চিকিৎসক দল নিয়েই কিন্তু তিনি যাচ্ছেন, প্রায় 16 জন সদস্য সহ যাচ্ছেন। তো সেই সময় সেনাপ্রধান হয়তো তার সঙ্গে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন বলা হচ্ছে সেটা, এবং বলা হচ্ছে যে তিনি তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, তিনি সেখানে প্রার্থনা করেছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। এই বিষয়গুলো কিন্তু সেখানে আছেন, এবং তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন, এবং স্বাভাবিকভাবে একটি পারিবারিক আবহ সেখানে কিন্তু মনে হচ্ছে যে, কারণ পলিটিক্যাল কোনো নেতারা কিন্তু সেভাবে সেখানে ছিলেন না। ফলে সেনাপ্রধান আমরা স্বাভাবিকভাবে যদি সাদা চোখে দেখি, তাহলে এটি অত্যন্ত একটি সৌজন্য সাক্ষাৎ, এবং সেই সাক্ষাতের জন্য তিনি সেখানে যান এবং তার সঙ্গে কথা বলেন, এবং আমার মনে হয় যে তিনি তার স্বাস্থ্য এবং তিনি সুস্থ হোক এটাই তিনি চেয়েছেন, সেজন্যই তিনি সেখানে গেছেন। তানভীর সোহেল, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে আছেন, আপনি কি এর আগে কখনো দেখেছেন কিনা যে কোনো রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে কিংবা কোনো রাজনৈতিক নেতাকে দেখতে সেনাপ্রধান সস্ত্রীক তার বাসভবনে গিয়ে দেখা করেছেন? পাশাপাশি এই যে দেখা করলেন, এই দেখা করাটা আসলে কি বার্তা বহন করে? হ্যাঁ, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আসলে এরকম হয়েছে কিনা। একটা জিনিস হচ্ছে, আপনি জানেন যে এই ধরনের পরিস্থিতি আমরা 2007-8-এ দেখেছি, এবং বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এবং পাশাপাশি এখন আবার আমরা এটি দেখছি 2024 সালে এসে, যেটি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে মূলত এই পরিস্থিতি তৈরি হলো। তো এই দুটো পরিস্থিতিকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেনাপ্রধানদের এভাবে কোনো রাজনৈতিক নেতার বাসভবনে যাওয়া এবং তার সঙ্গে সেরকম একটা ক্রিটিক্যাল সময়ে দেখা করা বা কথা বলার এমন নজির কিন্তু আসলে সেভাবে দেখা যায়নি। হয়তো তার কোনো দূত পাঠিয়েছেন, তারা কথা বলেছেন, মধ্যস্থতা করেছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ হচ্ছে, আপনি জানেন যে 7-8 এবং এই সময়ের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি যদিও একটি আমরা বলছি অন্তর্বর্তী সরকার এখানে ক্ষমতায় আসছে, বিশেষ করে যদি আমরা 7-8-এর কথা বলি, তখন কিন্তু সুস্পষ্ট বলা হতো যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু এবার কিন্তু সেই কথাটাও বলা হচ্ছে না, বলা হচ্ছে যে একটি অভ্যুত্থান বা বিপ্লবের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এবং সেখানে কিন্তু সেনাবাহিনী যে সরাসরি কোনো ভূমিকার কথা বলা হয় তা কিন্তু আসলে না, বা সেনা সমর্থিত সরকার তাও কিন্তু বলা হচ্ছে না। তো কিন্তু এটা তো ঠিক যে সেনাবাহিনী এই সরকারের একটা বড় সাপোর্ট করছে, এবং এই সরকারের যে একটা অন্যতম দায়িত্ব, অনেকগুলো দায়িত্বের মধ্যে অন্যতম যে দায়িত্ব সংস্কার, নির্বাচন, সেই দায়িত্বগুলো কিন্তু সেনাবাহিনী আছে বিদায় তারা হয়তো এখনো ঠিকঠাক মতো করতে পারছে। তো যে যাওয়াটা যেটা আপনি বলছিলেন যে এরকম পরিস্থিতিতে মধ্যে আসলে অতীতে কখনো গেছে কিনা, আমি কিন্তু এরকম দেখি নাই যে সেনাপ্রধান এরকম বড় রাজনৈতিক দল, বা আমরা যদি এইভাবে বলি যে এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার যাদের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনের বাসায় তিনি গিয়েছেন, দেখা করেছেন, কথাবার্তা বলছেন, সাক্ষাৎ করছেন, এরকম কিন্তু অতীতে আসলে আমাদের নজির নাই। বিএনপি থেকে বলা হচ্ছে যে তিনি একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন, তিনি তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, এটি তো খুব স্বাভাবিক ব্যাপার, তিনি তার স্ত্রী সহই গিয়েছেন, অর্থাৎ তার
সঙ্গে দেখা করতে গিয়েছেন, কিন্তু এটি কিন্তু আসলে বড় বার্তা দেয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছে, তার সঙ্গে কথা বলেছে। এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, এবং অন্যদিকে সেনাপ্রধানের এই সাক্ষাৎকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে সমালোচনা হচ্ছে আপনারাও দেখতে পারলেন। রীতিমতো এখন ঘুম হারাম হয়ে যাবে হয়তো ফ্যাসিস্ট হাসিনার। সে ভারতে বসে যখন এই খবরটা দেখবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছে, সেনাপ্রধানের স্ত্রীও ছিল তার সাথে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা শোনার পরে তার ঘুম অবশ্যই হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের অভিমতটা ব্যক্ত করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি কথা আর বাড়াবো না, বেশি ভিডিওটা লম্বা করবো না। ভিডিওটা শেষ করার আগে বলতে চাই এতটুকুই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশ গড়ার একটা বড় একটা অংশীদার। তিনি দেশের এই পরিবর্তনটা তার কারণে হয়েছে। আজকে সেনাপ্রধানের জন্যই দেশে এই পরিবর্তন এসেছে এবং এই বিজয় আমরা পেয়েছি। যদি সেনাপ্রধান দেশের জনগণের কাতারে না দাঁড়াতো তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার পতন কোনোভাবেই সম্ভব হতো না। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, আজকে সেনাপ্রধানকে ধন্যবাদ দিতে চাই, এবং সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে, তার সঙ্গে সাক্ষাৎ করেছে একটাই উদ্দেশ্য নিয়ে। খালেদা জিয়া 7 তারিখে দেশের বাইরে যাচ্ছে সুচিকিৎসার জন্য, বিদেশে যাবেন উন্নত চিকিৎসার জন্য, এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য, তার খোঁজখবর নেওয়ার জন্য প্রাথমিকভাবে তিনি সাক্ষাৎ করেছে, সাধারণ সাক্ষাৎ। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামতটা জানাবেন, কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত, অপিনিয়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।